নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস সুস্থ এবং সুন্দর জীবনের সাথে সবসময় রয়েছে, সবসময় পাশে রয়েছে। প্রত্যেকটা দিন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয়কে তুলে ধরি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যাতে আপনারা আগে থেকে কিছু সিমটম যখনই আসবে কোনো ডিজিজের, সেটাকে আগে থেকে চিনে নিতে পারেন, বুঝে নিতে পারেন, এবং যদি তার জন্য কিছু প্রিকশন থাকে সেটা নিতে পারেন, যাতে সেই কন্ডিশনটা আরও বেশি সিরিয়াস না হয় এবং সঠিক সময়ের মূল্য বুঝতে পেরে একজন ডক্টরের কাছেও পৌঁছে যেতে পারেন। এই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন টপিক যেমন থাকে, আজকেও একটি বিশেষ বিষয় রয়েছে, সঙ্গে আপনারা তো রয়েইছেন। এই অনুষ্ঠানে আপনারাও সরাসরি অংশগ্রহণ করতে পারেন ফোন লাইনের মাধ্যমে। টিভি স্ক্রিনে ফোন নাম্বার যা রয়েছে সরাসরি কথা বলার জন্য, সেই নাম্বারে ফোন করে আপনাদের যে বিষয় রয়েছে, আপনারা যে বিষয়ের যে ডিজিজ রয়েছে বা যে বিষয় জানতে চাইছেন, শারীরিক কোনো বিষয় নিয়ে অবশ্যই আসতে পারেন, আমাদের ফোন লাইনের মাধ্যমে ডক্টরের সাথে কথা বলতে পারেন। আজকে আমাদের বিষয় রেখেছি যদিও বা রিউমাটয়েড আর্থারাইটিস। এই বিষয়ে আমরা এগিয়ে চলব। আর্থারাইটিস যখনই আমরা শুনি, একটা ইনফ্ল্যামেশন, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, যন্ত্রণা হয়, আমরা জানি, এবং আর্থারাইটিসের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। আজকে আমরা জানবো বিশদে আমরা কোনটাকে বলছি রিউমাটয়েড আর্থারাইটিস, এটার আদৌ প্রিভেনশন সম্ভব কি না, এবং যদি এই ডিজিজটা চলে আসে, প্রচণ্ড ব্যথায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, সেটা কিওর আদৌ পসিবল কি নয়, সমস্ত বিষয়ে যিনি বলতে পারেন তিনি অবশ্যই একজন বিশেষজ্ঞ। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিনাউন্ড ডক্টর পিনাকি রয়, MS অর্থোপেডিক। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। আমাদের এই যে বিষয়টা রয়েছে আজকে রিউমাটয়েড আর্থারাইটিস, বেসিক্যালি রাস্তায় গেলে এখন কিন্তু দেখা যায় যারা একটু এজেড তাদের তো বটেই, এবং কিছু কম বয়সের মানুষদেরও দেখতে পাচ্ছি যে তারা হাঁটতে পারছে না ঠিকঠাক, তাদের পয়সারগুলো বেঁকে যাচ্ছে। যদি জিজ্ঞাসা করা হয় বলছেন যে জয়েন্টে প্রচণ্ড ব্যথা, হাঁটতে পারছে না, সেটা পায়ের হতে পারে, কোমরের হতে পারে, বিভিন্ন রকম। কিন্তু আমরা বেসিক্যালি এই যে রিউমাটয়েড আর্থারাইটিস, এই বিষয়টা আসলে কি, কোনটাকে আমরা রিউমাটয়েড আর্থারাইটিস বলছি, আর কেন হচ্ছে এত পরিমাণে আজকের সময় দাঁড়িয়ে? আচ্ছা, রিউমাটয়েড আর্থারাইটিসটা কিছুটা হলেও কিছুটা জেনেটিক তার ব্যাকগ্রাউন্ড আছে, যে রিউমাটয়েড আর্থারাইটিস মানে যাদের বংশে আছে তাদের মধ্যে রিউমাটয়েড আর্থারাইটিস হওয়ার চান্স অনেক বেশি। এবং যে কোনো পেনই রিউমাটয়েড আর্থারাইটিস না। রিউমাটয়েড আর্থারাইটিস ইজ অ্যান সবচেয়ে আগে যে ডেফিনেশন অফ রিউমাটয়েড আর্থারাইটিস, ইটস অ্যান ইনফ্ল্যামেটরি ডিজিজ। তো লাইক এনি আদার ইনফ্ল্যামেটরি ডিজিজ মানে তার ইনফ্ল্যামেশন হবে, মানে যেখানে যেটা আমাদের ঘুম থেকে উঠে আগে বলবে যে আমাদের হাত পা আড়ষ্ট হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠে বা বেশিক্ষণ বসে থাকলে বা বেশিক্ষণ স্থির হয়ে থাকলে তার জয়েন্টগুলো ফুলে যাবে, ব্যথা হবে এবং স্টিফ হয়ে যাবে। স্টিফনেসটা হচ্ছে সবচেয়ে বেশি ক্লাসিক্যাল অফ দিস ডিজিজ। তো ঘুম থেকে উঠে মর্নিং স্টিফনেস বলি আমরা মেডিকেল টার্মিনোলজিতে, যে ঘুম থেকে উঠে হাত পা খুব স্টিফ লাগে। যত আমি আস্তে আস্তে কাজ করার সাথে সাথে আমার হাতের মুভমেন্ট এবং ব্যথা ফোলা কমে যায়, এবং আবার যখন আমি স্থির হয়ে বসি বা কোনো জায়গায় বসি আবার আমার হাতের ব্যথা বা কোমরে ব্যথা বা যে ব্যথাগুলো আবার ফিরে আসে। আবার চলাচল করলে মুভমেন্টের সাথে সাথে আবার যত ব্লাড সার্কুলেশন বাড়ে তত আবার আমার ফোলা ব্যথাগুলো আস্তে আস্তে কমে যায়। তো দিস ইজ দ্য মোস্ট ক্লাসিক্যাল ফিচার অফ রিউমাটয়েড আর্থারাইটিস। এইটাই যে অন্যান্য যেগুলো ডিজিজ, যেরকম অস্টিওআর্থ্রাইটিস বা অন্যান্য ডিজিজ যেগুলো বা ফ্র্যাকচার বলুন, সেগুলো মুভমেন্টের সাথে কিন্তু আমাদের ব্যথা বাড়ে। মানে আমি অস্টিওআর্থ্রাইটিস মানে যার হাঁটু ক্ষয়ে গেছে বা হাঁটুতে বাত যাদের বলে, তো হাঁটুর যেহেতু কাটলেজ ক্ষয়ে গেছে, তার হাঁটতে গেলেই হাড়ে হাড়ে ঘষা খাবে এবং তার পেন বাড়বে। তো সে সবসময় চেষ্টা করবে যে আমার যত মুভমেন্ট কম করতে, আর আমি যত বসে থাকি আরাম পাই, যেই আমার হাঁটাচলা করতে হয় তত আমার ব্যথা বাড়ে। রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টো হবে। আমার ব্যথা যখন আমি বসে থাকি তখন আমার প্রচণ্ড ব্যথা হয়, যখন আমার বা ঘুমিয়ে থাকি তখন ঘুম থেকে উঠে আমার ব্যথা প্রচণ্ড হয়। যত আমি চলাচল করি, যত আমি কাজ করতে যাই, কাজ করার সাথে সাথে আমার যেই ব্লাড সার্কুলেশনটা বাড়ে তত আমার ব্যথা ফোলা সেগুলো আস্তে আস্তে কমে যায়।
ওয়ান অফ দ্য মোস্ট ক্লিনিক্যাল এবং ক্লিনচিং ডায়াগনোসিস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। মানে এগুলো থেকে মানুষ বুঝতে পারেন যখনই তার এই বিষয়গুলো আসবে সিমটমসের মধ্যে, মানুষ বুঝবেন যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। একদম। আচ্ছা ডক্টর, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আর্থারাইটিসের মধ্যে, যেমন অস্টিও আর্থারাইটিস একটা রয়েছে, সেটা আবার রিউমাটয়েড আর্থারাইটিস। কিছু কিছু ক্ষেত্রে মানুষের হাত পা একেবারে বেঁকে যাচ্ছে, নানা রকম চেঞ্জ আসছে, এটা কোন ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি? আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের অনেকগুলো স্টেজ হয়, যেমন আপনি জানেন যে প্রথমে মেন হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের আমাদের মানে যে যদি আমি প্যাথোজেনেসিসে যাই, এটা আপনার বুঝতে সুবিধা হবে। প্যাথোজেনেসিসে যেটা আমাদের যে জয়েন্টের যে ক্যাপসুল থাকে, যা জয়েন্টের ভেতরে যে সাইনোভিয়াম থাকে বা একটা লাইনিং থাকে, সেই লাইনিংয়ের বিরুদ্ধে আমাদের বডি এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে, যেটা গিয়ে আমাদের জয়েন্টের ভেতর গিয়ে ডিপোজিট হয়। এবং আমাদের বডি ওই আমাদের জয়েন্ট ক্যাপসুল এবং জয়েন্ট সাইনোভিয়ামের এগেনস্টে যেহেতু অ্যান্টিবডিগুলো তৈরি করছে, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো আমাদের সেই জয়েন্টে গিয়ে ডিপোজিট হয় এবং আস্তে আস্তে আমাদের জয়েন্ট ইরোশন হয়, জয়েন্ট ডিস্ট্রাকশন হয়, মানে জয়েন্টগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ফুলে যায়, ব্যথা হয়। তো আস্তে আস্তে যখনই আমাদের জয়েন্ট, প্রথমে তো আমাদের হাতে ব্যথা হবে, ফোলা হবে যখন আমাদের ইনিশিয়াল স্টেজ অফ দ্য ডিজিজ, কিন্তু আস্তে আস্তে দেখা যায় কি জয়েন্ট একদম ইরোশন হয়ে গিয়ে আমাদের লিগামেন্টগুলো ল্যাক্স হয়ে যায়। জয়েন্ট যখন ডিস্ট্রাকশন শুরু হয়ে যায় তখন আমাদের আঙ্গুল বেঁকে যেতে পারে এবং আমাদের লিগামেন্ট ল্যাক্সিটির জন্য এবং লিগামেন্টেরও ক্ষয়ের জন্য আমাদের জেড ডিফর্মিটি অফ হ্যান্ড বলি বা অন্যান্য আরও ডিফর্মিটি অফ হ্যান্ডগুলো, সোয়ান নেক ডিফর্মিটি, বুটোনিও ডিফর্মিটি, আরও অনেক ডিফর্মিটি আছে, সেই ডিফর্মিটিগুলো আস্তে আস্তে চলে আসে। আচ্ছা ডক্টর, এই যে একবার যদি ডিফর্মিটি চলে আসে কোনো মানুষের, একটা আছে ইনিশিয়াল স্টেপ এবং সবে হয়তো কারো শুরু হয়েছে, সেটাও হতে পারে, আবার দেখা যাচ্ছে যে অনেকটাই বেঁকে গেছে হয়তো তার হাতের আঙুল বা শরীরের অন্য কোনো জায়গায় জয়েন্টসগুলোর কাছে, সেটা একটা স্টেট। কোন সময় এলে মানুষ, এটা কি আদৌ রিকভারি পসিবল প্রথমত এটা, আর কোন প্রথম দিকেই যদি কেউ আসে সেক্ষেত্রে তার সেরে ওঠার চান্স কত? একদম সেরে ওঠার চান্স বলতে, আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস এমনই একটা ডিজিজ যেটা কোনোদিনই পুরোপুরি সারবে না। এটা বলতে পারেন যে তার দেহের সে যতদিন বেঁচে থাকবে তার এটা বহন করে নিয়ে চলতে হবে, কিন্তু ওষুধ খেলে আমি ডিজিজের সিভিয়ারিটি অফ দ্য ডিজিজটা অনেক কমিয়ে দিতে পারি, আমি নর্মাল অ্যাক্টিভিটি আবার লিড করতে পারি। তো যত আমার ইনিশিয়াল স্টেজ অফ দ্য ডিজিজে আসবে, মানে স্টেজ অফ ইনফ্ল্যামেশন, ডিফর্মিটি যখন তত তাড়াতাড়ি আসেনি, তখন কিন্তু আমার রিকভারির স্টেজ এবং নর্মাল লাইফে ফিরে আসার চান্স কিন্তু অনেক বেশি। যখনই আমাদের ডিফর্মিটি চলে আসছে তখন কিন্তু আমাদের হয়তো ওষুধের দ্বারা হয়তো আমাদের পেন ইনফ্ল্যামেশনটা হয়তো কমে যাবে, কিন্তু বোনি ডিফর্মিটি বা বোন হাড় যতটা বেঁকে গেছে বা হাত আঙ্গুল বেঁকে গেছে বা লিগামেন্ট যতটা ল্যাক্স হয়ে গেছে, সেগুলো যদি আমরা যদি কারেকশান করতে চাই, সেগুলোর জন্য হয়তো আমাদের ছোটোখাটো অপারেশন বা মাল্টিপল অপারেশনের সাহায্যও নিতে হতে পারে। অপারেশন করলে ঠিক হয়ে যায় সমস্যাগুলো? অপারেশন করলে ঠিক হয়ে যায় বলতে আমাদের আঙ্গুলের বা কিছু স্প্লিন্টস ব্যবহার করা, যাতে আমাদের আঙ্গুলগুলো সোজা হয়, এবং হয়তো লিগামেন্টাস ল্যাক্সিটি এবং লিগামেন্ট যদি লুজ হয়ে যায় বা সেটার জন্য কিছু অপারেশন, লিগামেন্ট টাইট করার, এগুলোর অপারেশন কয়েকটা করা যায়, যে দ্বারা আমরা আঙ্গুলগুলো যেরকম মানে ডিফর্মিটিটা কিছুটা হলেও সে কারেকশন করা যেতে পারে, পুরোটা হয়তো না কারেকশন করা গেলেও যতটা কারেকশন করা যায়। বহু মানুষ রয়েছেন এমন যে দেখা যাচ্ছে যে তারা প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, কেউ কেউ শেক দিচ্ছেন, কেউ কেউ মেডিসিন নিচ্ছেন, নানা রকম মেডিসিন কিনে খাচ্ছেন, ব্যথাটা কিছুটা একটুখানি দেখা যাচ্ছে যে কন্ট্রোলে আছে, কিন্তু আবার সেটা ফিরে ফিরে আসে। এবং বহু মানুষ এটা বলে থাকেন যে ডাক্তার দেখিয়েছি, মেডিসিন খাচ্ছি, কিন্তু মেডিসিনটা যখনই বন্ধ করছি আবার কিন্তু পেইনটা ফিরে আসছে। এই ব্যাপারটা আসলে কি? এটা কি কন্টিনিউ লাইফ লং প্রসেস, যতদিন সে বাঁচবে ততদিনই মেডিসিন খেতে হচ্ছে? হ্যাঁ, এটা যেরকম যে ডিজিজ অ্যাক্টিভিটি, যেহেতু আমার বডি অলরেডি সবসময় একটা অটো ইমিউন রেসপন্স তৈরি করছে, ইট ইজ এ রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ অ্যান অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন মানে আমার বডি নিজের দেহের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছে, আমার দেহ আমার নিজের দেহের কোষকে মারছে। তো যেহেতু এটা আমার বডি, তাই জন্য যতদিন সে বাঁচবে ততদিন তার ডিজিজ অ্যাক্টিভিটিটা কম বেশি থাকবে,
এবার যার জন্য তার ওষুধ মোটামুটি আমাদের সারা জীবনে প্রায় কম বেশি খেয়ে যেতে হবে। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন আমার রেমিশন থাকবে, যদি আমার ডিজিজ অ্যাক্টিভিটিটা কমের দিকে থাকে, তাহলে হতেও পারে যে আমার ওষুধ না খেয়েও চলে যেতে পারে। কিন্তু ডিজিজ অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় বা আমাকে ধরেই চলতে হবে যে আমাকে ডোজ মানে ওষুধের ডোজ হয়তো কম বেশি করলাম, কিন্তু আমাকে ওষুধ কিন্তু সারা জীবনই খেয়ে চলতে হবে। একদম, মানে ডক্টর যেটা সাজেস্ট করেন সেভাবেই মানুষকে চলা উচিত। আপনাদের জন্য বলছি, আপনারা যারা ওপারে রয়েছেন, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আজকে আমরা আলোচনা করছি। সত্যিই তাই, আজকের সময় দাঁড়িয়ে বহু মানুষের এই সমস্যা রয়েছে এবং বহু মানুষ নানা রকম যন্ত্রণার মধ্যে দিয়ে রয়েছেন। দৈহিক যন্ত্রণা ধীরে ধীরে দেখা যাচ্ছে মানসিক একটা যন্ত্রণায় পরিণত হচ্ছে। তাই সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সেরে ওঠার চান্স থাকে এবং কিছু কিছু মেডিসিনাল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে বিষয়টাকে মেনটেন করা যেতে পারে। তাছাড়াও আপনাদের নানা রকম সমস্যা ওপারে যারা রয়েছেন থাকতেই পারে, তারাও কিন্তু ফোন করতেই পারেন আপনাদের প্রশ্নের উত্তর জানতে চেয়ে। ডক্টর সরাসরি রয়েছেন স্টুডিও থেকে। ডক্টর, আজকের সময় বিশেষ করে কথাটা আসছে তার কারণ আমরা আগে দেখতাম যারা একটু বয়স্ক মানুষ সাধারণত তাদের পয়সারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন খুব ইয়াং জেনারেশন যারা, তাদেরকেও দেখা যাচ্ছে যে তারাও কিন্তু ছোট্টবেলা থেকে, কিছুদিন আগে একটি বাচ্চার সঙ্গে কথা হচ্ছিল, বাচ্চা সে বলছিল, তার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম তার একজন গার্জিয়ান বলছিলেন, কথার প্রসঙ্গে উঠে এলো, সে রাত্রিবেলা ঠিকঠাক ঘুমোতে পারে না, প্রত্যেক দিন রাত্রিবেলা তার পিঠে খুব যন্ত্রণা করে এবং সে পড়তে পারে না। সন্ধ্যের পর থেকেই ব্যথাটা শুরু হয় আর একেবারে বলছে যে মনে হয় যেন পিঠে কিছু চেপে ধরলে যেরকম হয় ঠিক সেরকম একটা সেন্সেশন আসে এবং সেই ব্যথাটা কিন্তু রেডিয়েটিং, কখনো কখনো হাতে হচ্ছে, কখনো পায়ে হচ্ছে, ব্যথাটা একটা রেডিয়েটিং পেইন। এটা বেসিক্যালি কিসের জন্য হয়? আচ্ছা, বাচ্চাটা ক্লাস 9-এ পড়ে, কতই বা বয়স? আচ্ছা, এখন রিউম্যাটিক ফিভার বলে এক ধরনের রোগ হয় যারা একটু গ্রামের দিকে থাকে। হ্যাঁ, ওর জ্বরও আসে বলছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো রিউম্যাটিক ফিভার স্ট্রেপ্টোকক্কাস এক ধরনের ইনফেকশন হয়। সেই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন প্রথমে সোর থ্রোট হয়, গলা ব্যথা হয় এবং তার অ্যাজ এ সিকুয়েলি হার্টও অ্যাফেক্টেড হয় এবং তার সাথে সাথে মাইগ্রেটরি জয়েন্ট পেন, মানে আমার আজকে হয়তো এই হাঁটুতে ব্যথা, পরের দিন হয়তো এই হাঁটুতে ব্যথা, পরের দিন আমার ঘাড়ে ব্যথা, পরের দিন আমার স্পাইনে ব্যথা। তো আপনার যে বাচ্চাটার কথা শুনে যেটা মনে হচ্ছে যে হয়তো রিউম্যাটিজম বা রিউম্যাটিক ফিভার এই ধরনের একটা ক্লিনিক্যাল পিকচার হতে পারে। তো আমি সাজেস্ট করব যে তার কোনো হার্টের অনেক সময় ভেজিটেশনস হয় হার্টের, যেহেতু হার্ট মোস্ট কমনলি অ্যাফেক্টেড, তো আমি বলবো যে আগে একজন ইসিজি করানো আর একটা ইসিজি করা এবং একটা ইকো কার্ডিওগ্রাফি করে দেখে নেওয়া যে হার্টের আদৌ কোনো অ্যাফেকশন আছে কি না। এর সাথেও এএসও টাইটার এই ধরনের কিছু ব্লাড রিপোর্টস করা যায়, তার থেকে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজটা দেখা যায়। এবং রিউম্যাটিক, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা কিন্তু রিউম্যাটিক ফিভারের থেকে সম্পূর্ণ আলাদা এটা। এবং রিউম্যাটিক ফিভার আর রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটো আলাদা ডিজিজ। রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যান অটোইমিউন ডিজিজ এবং সবচেয়ে যেটা আগের মানে আমার বলা উচিত যে রিউমাটয়েড আর্থ্রাইটিস মেইনলি ইনভলভ স্মল জয়েন্টস, মানে পেশেন্ট আগে এসে বলবে যে আমাদের হাতের আঙ্গুলে ব্যথা, পায়ের আঙ্গুলে ব্যথা, তো স্মল জয়েন্ট ইনভলভমেন্ট কিন্তু সবচেয়ে আগে হয় রাদার দ্যান লার্জ জয়েন্টস অথবা স্পাইন। তো স্পাইন ইনভলভমেন্ট ইজ ভেরি রেয়ার, মানে পিঠে ব্যথা বা স্পাইনের ইনভলভমেন্ট বা লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট কিন্তু রেদার রেয়ার। হতেও পারে মোনো আর্টিকুলার স্টেজ অফ দ্য ডিজিজে হতে পারে যে হয়তো বড় একটা জয়েন্ট ইনভলভ, কিন্তু ইট ইজ ভেরি এক্সট্রিমলি রেয়ার বলে। তো যেটা সবচেয়ে বলার যে স্মল জয়েন্ট ইনভলভমেন্ট, যে আমার আঙ্গুলের ব্যথা হচ্ছে বা হাত খুব স্টিফ হয়ে যাচ্ছে, তো ইট ইজ দ্য মোস্ট ক্লিনচিং মানে ফিচার অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এখন চিকিৎসা ব্যবস্থা আমরা জানি অনেক উন্নত, নতুন নতুন অনেক বেশি বিভিন্ন রকম দেখা যাচ্ছে সময়, বিভিন্ন জিনিসটাকে নিয়ে এক্সপেরিমেন্ট চলছে, রিসার্চ হচ্ছে নানা রকম, সেটা ইনস্ট্রুমেন্টাল হোক অথবা মেডিসিনাল হোক, দুটো দিকেই কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। তো বর্তমানে ট্রিটমেন্ট কী আছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের, আর নতুন কি কিছু এমন এসেছে আরও যেটা অনেক ভালোভাবে একটা মানুষ কিওর হতে পারে?
আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রথম কথাই হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রথম হচ্ছে যে লাইফস্টাইল কিছু আমাদের জিনিস করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশান, যেটা সবচেয়ে ওষুধ খাওয়ার আগে আগে স্মোকিং বা অ্যালকোহল এগুলো বন্ধ করে দিতে হবে। যদি পেশেন্টের স্মোক করে তাহলে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের আমরা অনেক রকমের ড্রাগস দিয়ে থাকি, সেগুলো কিন্তু স্মোকিংয়ে ভালো রকম ড্রাগসগুলো কাজ করতে পারে না। তো যদি স্মোক করে এবং স্মোকিং এবং অ্যালকোহল এগুলো বন্ধ রাখতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের আমরা মেনলি যেহেতু ইট ইজ এ কাইন্ড অফ এ অটো ইমিউন ডিজিজ, মানে আমার নিজের দেহর কোষকে মারার চেষ্টা করছে। তো এটা আমি নিজের দেহর কোষগুলোকে ধ্বংস করছি। তো এটা আমার কিছুটা হলেও ইমিউনিটির সাথে ইট ইজ রিলেটেড। তো তো অনেকগুলো ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস দিতে হয় এই রিউমাটয়েড আর্থ্রাইটিস, এক্স্যাক্টলি। তো যাতে আমাদের ইমিউনিটিটা, আমাদের ইমিউন সিস্টেমটা কিছুটা হলেও নিস্তেজ হয়ে পড়ে এবং আমার যে বডির যে একটা স্পন্টেনিয়াস টেন্ডেন্সি আমার নিজের হাতের মানে সাইনোভিয়ামের কোষগুলোকে মেরে দেওয়ার, তো সেইটার যাতে টেন্ডেন্সি কমে আসে। এবার এটা করতে গিয়ে দেখা যায় কি যে অটো ইমিউন আমরা যে ইমিউনো সাপ্রেসিভ ড্রাগসগুলো দিয়ে থাকি, সেটা দিলে আমাদের ইমিউনিটি যখন কমে আসে তখন কিন্তু আমাদের অন্যান্য রোগ যেগুলো আমাদের ইমিউনিটি আমাদের রক্ষা করে, যেমন সর্দি কাশি জ্বর এইগুলো কিন্তু টেন্ডেন্সি আবার বেড়ে যেতে পারে। তো তার জন্যই আমাদের ইমিউনো সাপ্রেসিভ ড্রাগসগুলো দেওয়ার আগে আমাদের দেখতে হবে যে আমাদের সব রকম ভ্যাকসিন নেওয়া আছে কিনা, এবং কোনো লাইভ এবং যারা এই ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস খাচ্ছে তারা যেন কোনো লাইভ ভ্যাকসিন না নেয়। লাইভ ভ্যাকসিন নিলে কিন্তু লাইভ ভ্যাকসিনের মধ্যে লাইভ ফর্ম অফ দ্য ব্যাকটেরিয়া বা ভাইরাস এটা থেকে থাকে, তাই জন্য যদি লাইভ ভ্যাকসিন নিয়ে থাকে তখন তার ইমিউনো সাপ্রেশনের জন্য তার ফ্লেয়ার আপ অফ দ্য ডিজিজ হতে পারে, যে পার্টিকুলার ভ্যাকসিনটা সে নিচ্ছে। তো যে কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগসের অনেক রকম ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস হয়, তো সেটা দেখার আগে আমাদের দেখতে হবে যে কোনো রকম আমাদের পেশেন্ট সব রকম ভ্যাকসিন নিয়েছে কিনা, হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এগুলো আছে কিনা, কারণ হেপাটাইটিস বি তার ভ্যাকসিন নেওয়া আছে কিনা। হেপাটাইটিস বি বা সি থাকলেও, কারণ হেপাটাইটিস সি বি এর সঙ্গে রিলেটেডও এরকম সিমিলার ইনফ্লামেশন অফ দ্য জয়েন্টস, মানে এরকমও সিমিলার ডিজিজ হয় হেপাটাইটিস বি আর সি এর সাথে। তো সব রকম ভ্যাকসিন নেওয়া আছে কিনা। এরপরেও আমাদের দেখতে হবে যে পেশেন্টের প্রেগনেন্সি আছে কিনা। পেশেন্টের প্রেগনেন্সি থাকলে আমাদের কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস দেওয়া যায় না, তো কারণ তার প্রেগনেন্ট বেবি অ্যাফেক্টেড হতে পারে। তো এগুলো নানান রকম জিনিস দেখে তবে আমাদের মাথায় রাখতে হবে, এবং তার টিবি ভ্যাকসিন নেওয়া আছে কিনা, তার মান্টু টেস্ট করা আছে কিনা, সে মানে তার দরকার হলে একটা মান্টু টেস্ট করে নেওয়া যে অলরেডি তার বডির মধ্যে টিবি আছে কিনা। তো টিবি এগুলো রুল আউট করা, তার বডিতে অলরেডি কোনো অ্যাক্টিভ ইনফেকশন আছে কিনা, এগুলো দেখে এতগুলো কন্ডিশন দেখে তবে আমাদের ড্রাগস আমরা স্টার্ট করতে পারি। মানে অ্যাকচুয়ালি যারা প্রেগনেন্ট লেডি থাকে ওই সময় তাদের অনেক কিছু নিয়ে সতর্কতা অবলম্বন করতে হয়। একদম। নতুন কিছু শরীরে ইনপুট করা মানে সেটা একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে সেখানে। কিন্তু কিছু মানুষ এই ভুলটা এখনের সময় দাঁড়িয়েও করেন, আজকের সময় দাঁড়িয়েও করেন, যে মনে হলো কিছু মেডিসিন নেওয়া দরকার, কিছু কমপ্লিকেশনস রয়েছে, তারা ইনস্ট্যান্ট মেডিসিন খাচ্ছেন। সংখ্যাটা কমে গেছে হয়তোবা, কিন্তু কিছু মানুষ তবু এই ভুলটা করছেন। এটা বোধহয় খুব একটা ব্লান্ডার মিস্টেক হতে পারে তার পরবর্তী সময়ের জন্য। সুতরাং এগুলো একদম করা যাবে না। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, কাদের মধ্যে টেন্ডেন্সিটা বেশি থাকে হওয়ার? আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ মোর কমন ইন ফিমেলস, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের কিন্তু মানে ইট ক্যান অকার অ্যাট এনি এজ গ্রুপ, বাট মানে ইট ক্যান অলসো অকার। ডিটেইলে একজন রয়েছেন ফোনে। একদম। হ্যালো, গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং, কে বলছেন? নমস্কার, আমি বারাসাত থেকে শম্পা কুণ্ডু বলছি। বলুন। আমি একজন ওয়ার্কিং লেডি। তো এটা নিয়ে আমার তো সমস্যা হচ্ছে, আমার বয়স হচ্ছে 37। শম্পা কুণ্ডু বারাসাত থেকে। সমস্যা আমার হাঁটু ভাঁজ করতে খুব সমস্যা হচ্ছে, যদি একটু বেশি হাঁটা পড়ছে বা সিঁড়ি থেকে উঠতে গেলে বা হাঁটুটা ভাঁজ করতে একটু সমস্যা হচ্ছে, তারপরে একটু প্রেস করতে হবে জোরে, তারপরে পেইনটা কমছে। তো এই সমস্যাটা হচ্ছে, আমি কি করতে পারি? ডাক্তারবাবু কিভাবে যোগাযোগ করবো একটু যদি বলে দেন, বা কি করণীয় আমার প্রাথমিকভাবে? কি বলবেন ডক্টর? আচ্ছা,
তো এটা কি পড়ে গিয়ে হয়েছে নাকি এমনি ব্যথা হচ্ছে? না না, পড়ে গিয়ে হয়নি, আমার অ্যাকচুয়ালি হাঁটু গোড়ালিতে একবার ওই পড়ে গিয়ে একটুখানি হাড়ের প্রবলেম হয়েছিল, তো ওখান থেকে গোড়ালিতে প্রবলেম, কিন্তু হাঁটুতে কোনো সময় কিছু পেন সেভাবে হয়নি। আচ্ছা। কিন্তু এখন রিসেন্টলি বয়সজনিত হচ্ছে কিনা বুঝতে পারছি না, অতিরিক্ত খাটাখাটনি বা হাঁটা চলা, সিঁড়ি দিয়ে ওঠা নামা, এটার জন্য হতে পারে কিনা নট শিওর। তো ইদানিং এই সমস্যাটা হচ্ছে, অ্যারাইজ করছে। হাঁটতে হাঁটতে ধরুন একটু ব্লক মতো হয়ে যাচ্ছে হাঁটুটা, এই সমস্যা ফেস করছি। ওকে, তো আমি আপাতত বলবো যে আপনি কোল্ড কম্প্রেস দিন বা হট কম্প্রেস দিন। হট বা কোল্ড কম্প্রেস দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়। এবং হাঁটুতে যদি একটা নি ক্যাপ পরা সম্ভব হয় তাহলে একটা নি ক্যাপ পরা। হাঁটু এখন যেহেতু আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে খুব বেশি, তাই জন্য হাঁটু ভাঁজ করে বেশি সিটিং ক্রস লেগ বাবু হয়ে মাটিতে বসবেন না, বা সিঁড়ি ভেঙে বেশি সিঁড়ি ভাঙবেন না। তো এগুলো এখন করলে আপনার হাঁটুটা একটু ব্যথাটা কমবে। এবং তার সাথে সাথে আপনার একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তার যদি দরকার হয় একটা এক্স রে করা, এবং বেশ কিছু ওষুধ দিতে হয়, তো সেই ওষুধগুলো খাওয়া খুব দরকার। আচ্ছা ডাক্তারবাবু, আমি তো হেল্পলাইন নাম্বার আছে, তাহলে আমি ওখানে ফোন করে আপনার অ্যাপয়েন্টমেন্টটা আমি নিয়ে নিচ্ছি স্যার। একদম অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। যারা যারা মনে করছেন ওপারে রয়েছেন হয়তোবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, সবার জন্যই বলবো যে হেল্পলাইন নাম্বারে দেখুন দুটো ফোন নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করুন এবং ফোন করে যোগাযোগ করুন। যোগাযোগ করলে অবশ্যই ডাক্তার কোথায় কোথায় চেম্বার করছেন পুরো গাইডলাইনটা দেওয়া হবে। বিভিন্ন জায়গায় চেম্বার করে থাকেন, আপনাদের কাছাকাছি যেটা সুবিধে হবে অবশ্যই ডক্টরকে পেয়ে যাবেন। তবে তার জন্য কি করতে হবে আর একবার বলছি, হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। ডক্টর, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে এই যে কাদের বেশি হচ্ছে রিউম্যাটয়েড আর্থারাইটিসটা, টেন্ডেন্সিটা কাদের মধ্যে বেশি? আপনি বলছেন ফিমেলদের মধ্যে বেসিক্যালি। ইট ইজ মোর কমন ইন ফিমেলস। রিউম্যাটয়েড আর্থারাইটিস কিন্তু ইট ক্যান অকার অ্যাট এনি এজ। ইয়াং যদি প্রোপেন্সিটি টুয়ার্ডস ফ্যামিলি হিস্ট্রি বা এরকম কিছু থাকে, তাহলে কিন্তু খুব ইয়াং এজেই রিউম্যাটয়েড আর্থারাইটিস ধরা পড়ে এবং রিউম্যাটয়েড আর্থারাইটিস কিন্তু ম্যানিফেস্টও করে। তো রিউম্যাটয়েড আর্থারাইটিস ম্যানিফেস্ট করছে বা ক্লিনিক্যালি প্রথম ধরা পড়ছে অ্যাট ভেরি ওল্ড এজ, 60 by 70 ইয়ার্স এজে। ইট ইজ রাদার লেস কমন। রিউম্যাটয়েড আর্থারাইটিস যদি হওয়ার থাকে সেটা খুব ইয়াং বয়স থেকেই ধরা পড়ে। একদম বিশাল 60 বা 70 বছর বয়সে গিয়ে রিউম্যাটয়েড আর্থারাইটিস হলো, এরকম কিন্তু হয় না। এবং এছাড়া আলাদা করে কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর নেই যে কাদের হবে। এটা কিছুটা হলেও তার জেনেটিক মেকআপ এবং তার অটোইমিউন সিস্টেমের অ্যাবনর্মালিটি। তো এখন যেহেতু আমাদের ফিমেলদের মধ্যে যে কোনো অটোইমিউন ডিজিজ কিন্তু মোর কমন, তাই জন্য, এবং রিউম্যাটয়েড আর্থারাইটিস ইজ নো এক্সেপশন, তাই জন্য মোর কমন ইন ফিমেলস, ইয়াং ফিমেলসের মধ্যে খুব কমন। আচ্ছা ডক্টর, এই যত সময় বাড়ছে মানুষের কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে লাইফস্টাইলে নানা রকম ফুড হ্যাবিট, নানা রকম, এটা কি কখনো রিউম্যাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে? ডিরেক্টলি হয়তো না, কিন্তু ইনডিরেক্টলি যদি বলি যে যেহেতু আমাদের এখন খাবার দাবারের মধ্যে অনেক রকমই রাসায়নিক বস্তু এবং আর্টিফিশিয়াল ফ্লেভার্স বিভিন্ন রকম ব্যবহার করা হয়, তো সেটার ক্ষেত্রে অনেক কিছুই আমাদের ইমিউন সিস্টেমকে এফেক্ট করে। তো ইমিউন সিস্টেম যখনই, আর এছাড়াও যেহেতু বিভিন্ন এই ভাইরাল ফিভার একের পর এক আসতেই থাকে, তো তাদের স্ট্রেনগুলো একের পর এক চেঞ্জ হতে থাকে, তো আমাদের বডি সবসময় একটা ইমিউন রেসপন্স বারবার তৈরি করে একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়ার এগেনস্টে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইমিউন রেসপন্সটা সে তৈরি করেছে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ারকে দেখে, তার সাইজ শেপ দেখে অনেকটাই তার সঙ্গে আমাদের বডির যে নিজস্ব প্রোটিনের অনেক মিল আছে। তাই জন্য বডি ঠিক চিনতে পেরে উঠতে পারে না যে এটা অ্যাকচুয়ালি ভাইরাস বা ব্যাকটেরিয়া না আমাদের বডির নিজস্ব প্রোটিন, বিকজ দে আর প্রোটিনের মেকআপ এবং অ্যামিনো অ্যাসিডের চেন এবং বডির যে এবং প্রোটিন, ভাইরাসের যে প্রোটিন বা ব্যাকটেরিয়ার যে প্রোটিন অনেকটাই কাছাকাছি বা দেখতে অনেকটাই সিমিলার। তো এইটাই তো একটা বিশাল বড় কারণ যে, এবং ইমিউন আমাদের যদি যেহেতু বাইরের খাবার
টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে এবং লোকে এখন খুব আর্টিফিশিয়াল খাবার দাবার, রেফ্রিজারেটেড ফুডস, প্রিজারভেটিভস দেওয়া ফুড এগুলো প্রচুর খায়। তো সেটারও একটা ইমিউনিটির ওপরে একটা বিশাল এফেক্ট তো অবশ্যই দিচ্ছে, যে আমাদের ইমিউন রেসপন্স কিছুটা হলেও অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। একটা বিষয় আছে যেটা আমরা বলি কনফার্মেশন টেস্ট, মানে একেবারে কনফার্ম করা গেল যে এটাই রিউমেটয়েড আর্থ্রাইটিস, এমন কি কি টেস্টগুলো আছে? আচ্ছা, তবে ডক্টর এই প্রসঙ্গে যাব, আপনারা যারা ওপারে রয়েছেন আর একবার বলে দিয়ে, আপনারা যদি মনে করছেন ডক্টর পিনাকি রয় যিনি রয়েছেন আজকে স্টুডিও থেকে সরাসরি, আপনারা কনসালটেশন নিতে চান তার কাছে, দুটো নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার 9051618305 এবং 9051403900, এই দুটো নাম্বারে যোগাযোগ করতেই পারেন। একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি নারীকুল থেকে শিখা দত্ত বলছি। বলুন। হ্যাঁ, আমি বলছি আমার এই ডান হাতে বুড়ো আঙুলটা, মানে অনামিকার পরে মাঝখানের আঙুলটা, হ্যাঁ, আঙুলটা না বেশ কিছুদিন ধরে মানে ফুলেছে আর ব্যথা হয়েছে। ব্যথা হচ্ছে যার জন্য আমি যখন হাতটা মুঠো করি তখন আমি ভালো করে ওটা মুঠো করতে পারি না, আঙুলটা উঠে থাকে, পুরো মুঠোটা আসে না। এই সমস্যাটা আমার অনেকদিন থেকেই হচ্ছে, মানে অনেকদিন বলতে 1-2 মাস থেকে আরম্ভ হয়েছে। আচ্ছা, আর কোনো আঙ্গুলে ব্যথা নেই, শুধু একটা আঙ্গুলেই ব্যথা আছে? না না, আঙুলে বাঁ হাতটা আমি মুঠো করতে পারি, কিন্তু অল্প মনে হয় যেন অল্প ব্যথা আছে, কিন্তু ওটা আমি চেপে ধরে মুঠো করতে পারি। হ্যাঁ, কিন্তু এইটা আমি মুঠো করতে পারছি না। আর ওই তোমার সব আঙুলগুলোই আসছে, শুধু ওই আঙুলটা ওপরে উঠে আছে, ওটা ভালো করে মুছতে পারছি না। আর এমনিতে আমার দুটো হাঁটুতে ব্যথা। বেশ, দেখুন আপনি ফোন করেছেন একেবারে অনুষ্ঠানের আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, কিন্তু আপনাদের জন্য বলি যে অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ফোন নাম্বার দুটো আরেকবার বলে দিচ্ছি, 9051618305 এবং 9051403900, এই নাম্বারে ফোন করুন, ডক্টরের সাথে অবশ্যই যোগাযোগ হবে। আরও একদিন এই এপিসোড নিয়ে নিশ্চয়ই ফিরব, বিষয়টাও হয়তো একই রকম রাখা হবে আপনাদের জন্য। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জানাই ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের।